পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট এর দেশ নেপালের ভ্রমণ কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। আমি আসলে ভিডিওটি আপলোড করতে চাই নাই, বাট পরে ভাবলাম আপলোড করে রাখি। সব কিছু তো আর ভিউজের জন্য না। বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য আমরা নেপাল সিলেক্ট করি, আর আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়। ফ্লাইট কিছুটা ডিলে করে অ্যান্ড আমরা 10:30টার দিকে ফ্লাইটে উঠে পড়ি। আচ্ছা, নেপালে যাওয়ার জন্য কিন্তু অন অ্যারাইভাল ভিসা আছে, অর্থাৎ আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে না, শুধু টিকিট কেটে নিলেই হবে। যেহেতু আমি একেবারে আমার নেপাল ট্যুরের সব কাহিনী এখানে শেয়ার করছি, তাই বড় করে কিছুই বললাম না। এমনিতে ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি, আর আমরা আলহামদুলিল্লাহ নেপালে সুস্থ মতো পৌঁছে গিয়েছি। ওইটা ছিল আমাদের হোটেল রুম, আর এটা হচ্ছে উপরের টেরারিস্ট। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং এখানে আমরা খাবার অর্ডার দিই না, কারণ এখানকার খাবার আমাদের খুব একটা ভালো লাগে না। অ্যান্ড দেন আমরা বাহিরে গিয়ে খাবার অর্ডার দিই। আসলে আমার হাজব্যান্ড অনেক ক্ষুধার্ত ছিল, তাই সে রুটি আর নান খেয়েছিল, বাট আমি কিছুই খাইনি। তো এটা হচ্ছে আমাদের প্রথম দিনের প্লেস, এটার নাম হচ্ছে দুর্বার স্কোয়ার। আর আমরা ছিলাম নেপালের রাজধানী কাঠমান্ডুর একটা ফেমাস ট্যুরিস্ট স্পট থামেল থেকে রিক্সা দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। রিক্সা ভাড়া মেবি 100 টাকা নিয়েছিল। থামেল অনেক ফেমাস নেপালের, অ্যান্ড এখানে সকল ট্যুরিস্টরা আসে। আর এটা হচ্ছে দুর্বার স্কোয়ার। নেপালে সম্ভবত মোট 2টা দুর্বার স্কোয়ার আছে, একটা পোখারা সিটিতে আর একটা কাঠমান্ডু সিটিতে। আমরা কাঠমান্ডুটা এসেছি অ্যান্ড পরবর্তীতে আমরা পোখারাতেও যাব, বাট দুর্বার স্কোয়ার নাকি দেখতে সেম, তাই আমরা পোখারার দুর্বার স্কোয়ার আর ভিজিট করিনি। আসলে আমি এই প্লেসটা একটা মুভিতে দেখেছিলাম, একটা সাউথ ইন্ডিয়ান মুভিতে। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে নেপালে গেলে আমি অবশ্যই এই প্লেসটা যাব। অ্যান্ড যখন আমি রিসার্চ করলাম কোন কোন জায়গায় ঘোরা যায়, তখন সব ট্যুরিস্টদের প্রথম পছন্দই ছিল এই দুর্বার স্কোয়ার। আসলেই শিল্প কতটা সুন্দর হতে পারে এখানে না গেলে বোঝা যেত না। আমি জানি ক্যামেরাতে এই সব কিছু অনেক ছোট ছোট দেখাচ্ছে, বাট এটা আপনার কল্পনার থেকেও বড়। ও আরেকটা কথা, ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তাই আমি হরিজেন্টালভাবেই ছবিগুলো তুলেছি, ভিডিওগুলো করেছি। বাট পরে ভাবলাম ভিডিওটা আপলোড করি। তো আমি জানি সবার একটু সমস্যা হচ্ছে, সো এটার জন্য সরি। তো আমি এই প্রত্যেকটা জায়গা আমি আমার হাজব্যান্ডকে আসলে দেখাচ্ছিলাম, কারণ আমি আসলে সব কিছু জানতাম, যেহেতু রিসার্চ করে গিয়েছিলাম, তাই ওকে পণ্ডিতি করে সব কিছু দেখাচ্ছিলাম। আচ্ছা, দুর্বার স্কোয়ার কিন্তু সকলের জন্য উন্মুক্ত, এখানে সব ভিজিটররা আসতে পারবে। বাট শেষ দিন আমি শাড়ি পরে এসেছিলাম, অ্যান্ড ওখানকার গার্ডরা আমাকে জিজ্ঞাসা করেছে আমি কোন দেশ থেকে এসেছি। আমি যখন আমার দেশের নাম বললাম, তখন তার আমার কাছে 500 রুপি করে এন্ট্রি ফি চাচ্ছিল, অ্যান্ড তখন আর আমি যাইনি। বাট প্রথম দিন আমাকে কেউ আটকায়ও নেই এবং কোনো এন্ট্রি ফিও চায় নাই। যাই হোক, এটা হচ্ছে থামেলের সেই বিখ্যাত স্ট্রিট যেখানে পর্যটকরা মার্কেট করে, অ্যান্ড এটা আসলে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কালারফুল। এখানে অনেক টাইপের কাইন্ড অফ মেবি বেতের বা পাটের ব্যাগ পাওয়া যাচ্ছিল, আই ডোন্ট নো। অ্যান্ড আমার এখান থেকে কেনার মতো তেমন কিছুই পছন্দ হয়নি, কারণ আমি ভাবছিলাম শেষ দিন দেখবো ভালো করে। অ্যান্ড ইন্টারেস্টিং একটা জিনিস, এখন আমরা যে গলিটা যাবো এটা হচ্ছে নেপালের ট্রেডিশনাল একটা বিয়ের গলি, বাট আমি ভিডিও করে নিই। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে ডে 2, আর আমরা যাচ্ছি আজকে কাঠমান্ডু থেকে পোখারা সিটিতে। এখানে যাওয়ার জন্য আমরা সকাল 7টার বাস নিই, অ্যান্ড বাস ভাড়া মেবি 1200 টাকা পার পার্সন ছিল। অ্যান্ড এখানে 3বার আমাদের 3টা স্পটে থামাবে। এটা ছিল ফার্স্ট স্পট, অ্যান্ড এখানে আমরা হালকা পাতলা খাবার টাবার খেতে পারবো। আমি মূলত একটু ঘুরে দেখছিলাম, কারণ আমি সকালে ব্রেকফাস্ট করে এসেছিলাম হোটেল থেকে, দ্যাটস আমি এখানে কিছু খাবো না। অ্যান্ড আমি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আবার চলে যাব। আর দ্বিতীয়বার বাস এখানে থামে, আর আমি এখান থেকে একটা কফি খাচ্ছিলাম, অ্যান্ড আমার হাজব্যান্ডও মেবি কিছু একটা খেয়েছিল। আসলে এত কিছু ভিডিও করা অ্যান্ড অনেক দিন আগের কাহিনী, তাই আমার মনেও নেই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা চলে এসেছি পোখারা, অ্যান্ড এখানে আমরা হোটেল চুজ করতেছি, কারণ আমাদের জাস্ট একদিনেরই হোটেল প্রথমে আমি রিজার্ভেশন করে আসছিলাম বাংলাদেশ থেকে। অ্যান্ড এখানে লাকিলি আমাদের কিছু বাঙালির সাথে পরিচয় হয়ে যায়, এবং তাদের সাথে আমরা একই সাথে একটা হোটেল নিই। অ্যান্ড রাতেরবেলা আমরা পোখারার সেই সুন্দর ফেওয়া লেকে চলে এসেছি। আমি আমার হোটেল রুমটা একটু পরে দেখাবো। এটা হচ্ছে ফেওয়া লেকের আশেপাশের এরিয়া।
আসলে ফেয়া লেকের আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট ছিল অ্যান্ড ও খাবারের ব্যবস্থা ছিল প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনেই। এখানকার ফেমাস ফিশ ফ্রাই অ্যান্ড আরও অনেক টাইপের খাবার বিক্রি করছিল। রাতের বেলা ফেয়া লেক আসলে অনেক সুন্দর। এই যে এই খাবারগুলা প্রত্যেকটা দোকানের সামনে এগুলোই ছিল অ্যান্ড আপনি বললে যে এই খাবারগুলো চুজ করবেন সেগুলো তারা ভেজে মানে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে আপনাকে দেবে। অ্যান্ড আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে মাছ নেই, যেটা মেবি 700 না 900 টাকা ছিল। অ্যান্ড আরও কিছু খাবার নেই যেটা আমার একটু দেখে বলতে হবে। অ্যান্ড এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে রিলস বানাচ্ছি, যেহেতু আমি রিলস বানাতে ছবি তুলতে মানে এগুলোর পোকা আমি। আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখানে খাবারের দাম তুলনামূলক কম, তবে আমি রেকমেন্ড করব মাছ জাতীয় খাবারগুলাই খেতে। এই যে বার্গারটা খাচ্ছি খুবই বাজে, এর থেকে বাজে বার্গার আমি জীবনেও খাইনি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি উঠে রাতেরবেলা, আর আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম আর ওদের কনসার্ট উপভোগ করছিলাম। পরের দিন এটা আমাদের রুম থেকে একটা ভিউ। আসলে এখানে দুই টাইপের হোটেল পাওয়া যায়, একটা হচ্ছে লেক ভিউ আর একটা হচ্ছে সিটি ভিউ। লেক ভিউর হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয়, আমাদেরটা লেক ভিউ ছিল আর ভাড়া আমার মনেও নাই। অ্যান্ড সিটি ভিউর ভাড়াগুলো খুব কম হয়, 1500 রুপি 1000 রুপি এরকম। আর এটা মেবি 2500 রুপির মতো ছিল, আই ডোন্ট নো, যেহেতু আমি আগে থেকেই অনেক কিছু রিজার্ভেশন করে আসছিলাম, দ্যাটস ওয়াই। অ্যান্ড এখানে আমি আমার হাজব্যান্ডকে জানি না কেন টাটা দিয়ে চলে যাচ্ছি, কারণ ও তো আমার সাথে যাবে। আমি আর আমার হাজব্যান্ড সকালের ফেয়া লেক উপভোগ করতে বাইরে যাচ্ছি। মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডে এটা। এত সুন্দর লেক, ওইখান থেকে একটা স্পট দেখা যাচ্ছে যেখানে আমরা একটু পরেই যাব। আর এই হচ্ছে ফেয়া লেকের একটা ভিশনারি। আমি এখানে কিছুক্ষণ ছবি তুলি, রিলস করি, যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড দিব, দ্যাটস ওয়াই। এটা ছিল আমাদের ডে 3 এর ফার্স্ট প্লেস। আজকে আমরা 3টা প্লেস ভিজিট করব, আর এই প্লেসটা অনেক সুন্দর। এটার নাম ছিল গুপ্তেশ্বর কেভ। এটা একটা কেভ অ্যান্ড এটা এত বেশি প্রিটি। এটার সামনে একটা মার্কেট ছিল। আমরা এই লোকটার সাথে হিন্দিতে কথা বলতেছি বিকজ উনি বাংলাদেশেরই লোক। তো যাই হোক, এখানে ঢোকার জন্য 100 টাকা লাগে। অ্যাকচুয়ালি এই জায়গাটা উন্মুক্ত এবং ওইটির নিচে কেভ দেখছেন, ওইখানে যাওয়ার জন্য 100 রুপি পার পার্সন দেওয়া লাগে। বাট ওইখানে যে লোকটার সাথে আমরা কথা বলেছি তার সাথে আমাদের এতই ফ্রেন্ডশিপ হয়ে যায়, উনি আমাদের ফ্রিতে অফার করে। বাট আমাদের কাছে এত টাইম ছিল না যে আমরা নিচে যেয়ে যাব। আচ্ছা, এই কেভটার যে নিচে পানি, সেই পানিটা কিন্তু ডেভিস ফল নামে আরেকটা প্লেসে যায় অ্যান্ড লাস্ট দিন আমরা ওইটা ভিজিট করব। এটা খুবই অ্যাস্থেটিক অ্যান্ড বলতে পারেন ফটোজেনিক একটা প্লেস। অ্যান্ড ইনস্টাগ্রামে এই জায়গাটা এত বেশি ভাইরাল, আমি বাংলাদেশ থেকে না হয় 100 বার দেখে এসেছি এই জায়গাটা। অ্যান্ড বিশ্বাস করেন, রিলস থেকে রিয়েল লাইফে এটা অনেক বেশি সুন্দর। বাইরে যাওয়ার জন্য এখানে আরেকটা মার্কেট ক্রস করতে হয় অ্যান্ড এই মার্কেটের প্রত্যেকটা জায়গায় আমি একটা জিনিসই দেখতেছিলাম, সেটা হচ্ছে একটা নীল চোখ। অ্যান্ড এটা এখানকার মানুষ তাদের ঘরে লাগায় বদনজর এড়ানোর জন্য। অ্যান্ড এছাড়া আরও অনেক শোপিস ছিল যেগুলোর দাম খুবই কম ছিল, 100 টাকা। আচ্ছা, এই যে এগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম ছিল। আমি একটা ড্রেস পছন্দ করি যেটার দাম ছিল মাত্র 1200 টাকা, বাট আমার কাছে পরবর্তীতে আর ভালো লাগে নাই। ওই যে আমি বললাম পাট বা ওই ছালা টাইপের। তো এখানে অনেক ব্যাগ ছিল যেগুলো খুবই দাম ছিল, এক্সপেন্সিভ ছিল, ব্র্যান্ডেড ছিল। অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড লোকেশন। এটা ছিল একটা মন্দির, আই থিঙ্ক দুর্গা মন্দির এরকম একটা নাম, সরি শিব মন্দির। তো এখানে খুবই বাজে একটা গন্ধ ছিল অ্যান্ড ওই টাইমে ওরা পূজা করতেছিল। অ্যান্ড আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি এবং এটা ছিল নেপালের বিখ্যাত নেপালি থালি অ্যান্ড এটার দাম ছিল মাত্র 350 টাকা। অ্যান্ড এই থালিটা আমরা পরবর্তীতে অনেকবার খাই। এখানে মাংস অ্যাড করা বা মাছ অ্যাড করা থাকলে থালিটা 700 টাকা পর্যন্ত নেপালে পাওয়া যায়। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে আমি চলে যাই আমাদের থার্ড প্লেসে। অ্যান্ড আমাদের থার্ড প্লেসটা অনেক বেশি সুন্দর। থার্ড প্লেসে যাওয়ার আগে অনেকটা রাস্তা হাঁটতে হয় অ্যান্ড এখানেও আমি সেম অ্যাস্থেটিক প্লেস পেয়ে অনেক সুন্দর সুন্দর রিলস আর ভিডিও আপলোড করা শ্যুট করা শুরু করে দিই। সো আমাদের থার্ড প্লেস হচ্ছে পিস প্যাগোডা। বাংলাদেশ সরি পুরো পৃথিবীতে মেবি 8টা পিস প্যাগোডা আছে অ্যান্ড নেপালেও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত এটা ব্রিটিশরা বিভিন্ন দেশে নির্মাণ করেন। আমি আসলে ওইভাবে কাহিনীটা জানি না, বাট ওখানে প্রত্যেকটা জায়গায় এই পিস প্যাগোডার কাহিনী দেখানো লেখা ছিল। অ্যান্ড উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর।
আচ্ছা যাই হোক, এটা কিন্তু ছিল আমাদের ডে 4। এখানে আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, অ্যাকচুয়ালি ডে 4 না, ডে 3তে আমরা রওনা দিই এবং ডে 4-এ যে আমরা ওইখানে পৌঁছাবো। জায়গাটার নাম হচ্ছে নেপালের আরেকটা মানে ইনস্টাগ্রাম পপুলার জায়গা, সেটার নাম হচ্ছে গান্দ্রুক। হ্যাঁ, আমাদের সাথে যেই বাঙালিদের দেখা হয়েছিল তাদের প্ল্যান ছিল কান্দ্রুকে যাওয়া, এবং আমরা তাদের সাথে যাওয়ার জন্য আইডোন্ট নো কীভাবে কনভিন্স হয়ে যাই এবং ওদের সাথে যাই। এখানে যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক ধকল পার করছি, আমার হাজব্যান্ড আর ওরা। এটা পারমিশন নিতে হয়, পারমিশন নিতে 1000 টাকা পার পার্সন লাগে। আর এটা হচ্ছে একটা চেকপোস্ট যেখানে আপনাদের পারমিশন আছে কিনা সেগুলো চেক করে। তো এখানে আমাদের গাড়ি থামিয়ে সবার পাসপোর্ট অ্যান্ড ওই পারমিশন নেওয়ার যে কাগজটা সেটা চেক করে দেন আমাদের ছাড়ে। অ্যান্ড আমরা প্রায় কয়েক ঘন্টা ট্রেকিং করে এই হোটেলে আসি। এই হোটেলটা এত বেশি অ্যামেজিং, আমি কালকে সকালে আপনাকে দেখাবো। অ্যান্ড খুব রাত হয়ে গিয়েছে। দিস ইজ দ্য রুম। অসাধারণ, অনেক সুন্দর। অ্যান্ড তাপমাত্রা দেখলে আপনি মারা যাবেন। এখন প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যান্ড রাতে এটা 6 ডিগ্রি সেলসিয়াসের নেমেছিল। ওয়েলকাম টু নেপাল। মানে এই জায়গাটা দেখার জন্য আমি নেপালে এসেছি। একটু আগে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই ছিল মাউন্ট এভারেস্ট। জি হ্যাঁ, মাউন্ট এভারেস্টের এত কাছে বসে আমি আর আমার হাজব্যান্ড কফি খাইতেছি। দিস ইজ দ্য বেস্ট থিং আই এভার সিন। দিস ইজ দ্য অন্নপূর্ণা রেঞ্জ, অ্যান্ড পাশেই কিন্তু মাউন্ট এভারেস্ট। আমি আসলে দেখা এটা পাগল হয়ে যায়। অ্যান্ড আমি মানে ছবি তুলতেছিলাম, কারণ একটু পরেই এটা ধোঁয়াশা হয়ে যাবে। আর এই যে এই টাইমে এখন আর মাউন্ট এভারেস্ট দেখা যায় না, খুব সকালবেলাই মাউন্ট এভারেস্টটা দেখা যায়। আমি যেটা ফিল করতেছিলাম পাহাড়ি মানুষরা কত লাকি সকালবেলা উঠে এরকম একটা অ্যামেজিং সিনারি দেখে। বিশ্বাস করুন, বেস্ট ডে এভার। অ্যান্ড তারপর আমরা আরেকটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিই। অ্যান্ড ওই জায়গাটা আরও বেশি ফেমাস। আমি জানি না আমি কেন এত পপুলার জায়গাগুলো ভিজিট করছি। ওইটা হচ্ছে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ভাইরাল একটা প্লেস। অ্যান্ড ওইটার নাম হচ্ছে গুরুং ভিলেজ। গুরুং ভিলেজে যাওয়ার জন্য আমাদের খুব একটা হাঁটতে হয়নি। আমাদের হোটেলের একটু সামনেই প্রায় 5-10 মিনিট হাঁটার পরেই গুরুং ভিলেজটা ছিল। অ্যান্ড এই দিন আমি অনেক বেশি দুঃখ পাইছি, কজ এখানে কিন্তু কোনো লাগেজ আনা যায় না। দ্যাটস ওয়াই আমি একটা কামিজ পরে আসছিলাম। অ্যান্ড এই জায়গাটা এত বেশি সুন্দর। আসলে আমি তো এই জায়গা সম্পর্কে রিসার্চ করিনি। আমরা যে বাঙালিদের সাথে এসেছি তাদের প্ল্যান ছিল এখানে আসার। অ্যান্ড আমি আসলে বুঝতে পারিনি যে এটা এত বেশি সুন্দর হবে। আর আমি কোনো এক্সট্রা ড্রেস আনিনি। এখানে যদি আমি কোনো স্কার্ট আর শার্ট টাইপের ড্রেস আনতাম তাহলে বেস্ট হইতো। বাট যাই হোক, আমি এই দিনটা স্পয়েল করতে চাইনি। আমি এতে অনেক খুশি ছিলাম। অ্যান্ড মনে মনে নিজেকে বোঝাচ্ছিলাম যে সব কিছু ছবির জন্য না, কোনো কোনো জিনিস উপভোগ করার জন্য থাকে। তো আমি জাস্ট ওদের কাহিনী দেখতেছিলাম আর আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছিলাম। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড দেন আমরা দুজন নেপালির সাথে নাচানাচি করি। ওরা এত বেশি মিশুক, এত বেশি ফ্রেন্ডলি, আমি আসলে ভাবিও নাই। ওরাই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল যে চলো আমরা, মানে হিন্দিতে বলছিল যে চলো আমরা এই গানে নাচি, রিলস বানাই। ওরা আসলে রিলস বানানোর মতো পাগল। অ্যান্ড দেন আমরা একটা রেস্টুরেন্টে যাবো, দ্যাটস ওয়াই আমরা চিন্তা করছিলাম। অ্যান্ড আমরা আসলে রাস্তা ভুলে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করি। অ্যান্ড এই লোকটার সাথে আমাদের দেখা হয়। উনি এভারেস্টের কাছে গিয়েছিল। অ্যান্ড আমাদের সাথে যে টিম মেম্বাররা ছিল তারা এখানে তাদের মত চেঞ্জ করে ফেলে। অ্যান্ড তারা ভাবতেছে তারা মাউন্ট এভারেস্টের সবচেয়ে কাছে যাবে, আই মিন বরফ দেখতে যাবে। অ্যান্ড ওদের সাথে একটা মেয়ে ছিল, মানে একটা আপু ছিল। তো ওদের কারণে ওদের ডিসিশন নিতে ছিল। অ্যান্ড আপাতত আমরা এখন পোখারাতে চলে যাব, তাই আমরা নিচে নামতেছিলাম। অ্যান্ড এই জায়গাটা আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। অ্যান্ড ভাবছিলাম যখন ফিরে আসবো তখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড এই জায়গাটার নাম কি জানেন? মোদি, মানে ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট ওনার নামে নাম। যাই হোক, এরপর আমি এখানে আবার রিলস বানানো শুরু করে দিয়েছি। অ্যান্ড এখানে যে সাউন্ডটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে একটা মানুষের মাথা রিফ্রেশ হয়ে যাবে এখানকার সাউন্ড শুনলে। অ্যান্ড এখানে একটা ছোট্ট ফানি কাহিনী হয় যেটা আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইজ। এখানে আমাদের সাথে যে ভাইয়া ছিল উনি খুব বেশি অ্যাডভেঞ্চার পাগল। উনি এই পাথরগুলোর মাঝখানে চলে যায়, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে চলে যায়।
অ্যান্ড আসার সময় উনি আর ব্যাক আসতে পারতেছে না। পরে আমার হাজব্যান্ড আর ওনাদের আরেকজন টিম মেম্বার ওনাকে কাইন্ড অফ রেস্কিউ করতে যায়। অ্যান্ড রেস্কিউ করবে কীভাবে, কারণ উনি তো একদম এই যে দেখতে পাচ্ছেন কই আইসা পড়ছে। অ্যান্ড আমার হাজব্যান্ড তখন একটা কাঠ বা এই টাইপের কিছু ম্যানেজ করার ট্রাই করে অ্যান্ড ওনাকে টাই না ওইখান থেকে উঠানো হয়। মানে খুবই ফানি ছিল, মানে আমরা খুব এনজয় করতেছিলাম এই জিনিসগুলা। বলতেছিল ভাবি ভিডিও করেন ভিডিও করেন। রেস্কিউ করার পর আমরা খাওয়া দাওয়া করি। অ্যান্ড এখানে আরেকটা কাহিনী হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের যে খাবারটা খাওয়ানো হয় সেখানে একটা শাক ছিল, যে শাকটা উনি আমাদের এখান থেকে ওইটা খাওয়াইতেছে, লাইক সিরিয়াসলি। হ্যাঁ, যাই হোক, তারপর আমাদের এখানে একটা সার্টিফিকেট দেয়। এখানে আমরা একটা লেভেল ক্রস করেছি, মানে ওইখানে পাহাড়ে ওঠার 5টা লেভেল আছে, আমরা মাত্র একটা লেভেল ক্রস করেছি। অ্যান্ড আমরা যে ট্রেকিং করতে পারি সেটার জন্য একটা সার্টিফিকেট দেয়। অ্যান্ড এখন আমরা চলে এসেছি আবার পোখরা সিটিতে। আমরা কিছু টাকা ইউরো এক্সচেঞ্জ করিয়ে দেন সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে আসি। এখানে একটা রাশিয়ান মেয়ে আই ডোন্ট নো কি করতেছিল, বাট অনেক জোস কিছু একটা করতেছিল, খুব সুন্দর। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি। অ্যান্ড খাওয়া দাওয়া করে দেন রাতের বেলা আমরা আরেকটা জায়গায় যাব, এইখানে যাব, এটার নাম হচ্ছে পোখরা ডিজনি ওয়ার্ল্ড। মানে খুব প্রিটি। আমি আমার জামাই এত ভয় পাই যে আমরা এগুলো কিছুতে উঠি নাই, আমাদের কলিজা বাইর হয়ে যাবো এখানে উঠলে, ঠিক আছে। দ্যাটস আমরা এখানে উঠি নাই, আমরা জাস্ট এখানে গেছি। অ্যান্ড এটাও ফ্রি ছিল, মানে এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না, বাট প্রত্যেকটা রাইডের জন্য 100 রুপি, 200 রুপি, 250 রুপি এরকম। তো আমরা খুব খাওয়া দাওয়া করি অ্যান্ড দেন আমরা চলে যাই পোখরা ডিজনি ফান পার্কে, ঠিক আছে। এখানে ঢুকে দেখি মানে অনেক বাংলাদেশে এই রাইডগুলো আছে, বাট এখানের রাইডগুলো খুবই ভয়ঙ্কর। মানে মানুষ চিল্লাচিল্লি লাগাই দিচ্ছে, মানে আসলে খুব ভয়ঙ্কর, খুব স্পিডে চলতেছিল। আমার খুব ইচ্ছা ছিল এখানে ওঠার, বাট আসলে আমার অতটা সাহস নাই, আর আমার হাজব্যান্ডেরও সাহস নেই যে ওর সাহসে আমি যে উঠবো। তো আমরা কিছুদিন জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম মানুষ কী করতেছিল, এগুলোই দেখতেছিলাম। কোনো নতুন জায়গা থাকলে সেখানে সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই, কারণ আমাদের আর কিছু করার নেই। দেন নেক্সট ডে আমরা যাই ডেভিস ফল। হ্যাঁ, প্রথম দিন আমি যে বলেছিলাম ওই কেভের পানি এই ডেভিস ফলে যায়, তো এই পানিটাই আজকে দেখতে যাচ্ছি। এখানেও সামনে যাওয়ার সময় মার্কেট। অ্যান্ড গেস হোয়াট, এখানে একটা কাহিনী হয়। এখানে ট্যুরিস্টদের জন্য 500 রুপি করে চার্জ করে ঢোকার জন্য, অ্যান্ড যারা নর্মাল তাদের জন্য মাত্র 50 রুপি। মানে আমরা এখানে দুইজন 1000 রুপি দিয়ে এন্ট্রি করছি। মানে প্রথমবার আমরা কোনো জায়গায় এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম জাস্ট পানি দেখার জন্য। সিরিয়াসলি আমি কখনোই যাইতাম না। আপনাদের রেকমেন্ড করব, চাইতে পারেন যদি মনে করেন জায়গাটা ঘুরলেন, দ্যাটস ওয়াই। বাট আহামরি কিছু না, আমি ভাবতেছিলাম। এই যে দেখেন এন্ট্রি ফি নিয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেটা দেখার জন্য আমরা এসেছি। মানে ওই যে দূরে দেখছেন না একটা ঝর্ণা, ওই ঝর্ণাটা দেখার জন্য আসলে এসেছি। ঝর্ণার সাউন্ডটা অনেক বেশি সুদিং। আসলে এই জায়গাটা তো জঙ্গল করে রাখছে কেন আই ডোন্ট নো, কিন্তু সেই ডেভিস ফল এখানকার পানি ওই কেভটা নিচে যায়। তো যেহেতু আসছি কয়েকটা রিলস তো বানানোই যায়, তাই আমি এখানে কয়েকটা ছবি তুলতেছি, রিলস বানাচ্ছি। জায়গাটা অতটা ফটোজেনিক না, কারণ আশেপাশে কেমন যেন একটা জঙ্গল জঙ্গল ভাইব আসতেছিল। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। নেপালে 7 দিন থাকার পর আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট পাই। গেস হোয়াট, আমরা বাঙালিদের মতো ভাত, ডাল, আলু ভর্তা এগুলো অর্ডার করি, মুরগির মাংস অর্ডার করি আর ইচ্ছা মতো খাই। দেন আমরা ফিওয়ালেকে শেষবারের মতো একটু দেখছি। অ্যান্ড আবার কবে আসবো আল্লাহ জানে। তো এটাকে খুব ভালো মতো দেখে আমাদের হোটেলকে বাই বাই বলে আমরা বিরিয়ানি খেতে চলে আসছি নেপালের কাঠমান্ডুতে। অ্যান্ড এই বিরিয়ানিটা আমার হাজব্যান্ড আই ডোন্ট নো কেন এত পছন্দ করে। ভালোই, মোটামুটি ভালো। ও প্রথম দিন খেয়ে গিয়েছিল, অ্যান্ড এখানে প্রথম এসেই ও বিরিয়ানিটা খায়। অ্যান্ড আমি একটা দুধ চা খাই, যেটা অনেক বেশি মজা ছিল। আর এখানে আসার পর আমাদের ফার্স্ট ইচ্ছা ছিল আমরা কিছু কেনাকাটা করব, কারণ দেশে কারোর সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে। এই লোকটা ছিল কাশ্মীরি, অ্যান্ড ওনার কাশ্মীরি জিনিস ছিল। অ্যান্ড এই ফটোটার দাম 2500 টাকা ছিল। অ্যান্ড আমরা টাকা পাইলে চলে আসি, আর এত বাজেট আমাদের নাই। অ্যান্ড আশেপাশেও দেখছিলাম সব কিছুর দাম আকাশচুম্বী ছিল, অ্যান্ড আমরা কিছুই কিনি না,
কারণ এখান থেকে এত দাম দিয়ে এগুলো আমরা কিনতে পারবো না। আমাদের শেষ দিন, বাজেটও শেষ হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই। ছিল আমার শেষ দিন অ্যান্ড আমি চাচ্ছিলাম একটু শ্যুট করতে, তাই আমি শাড়ি পরেছিলাম অ্যান্ড আমি ভেবেছিলাম যে দুর্বা স্কোয়ারে যেয়ে শ্যুট করবো। অ্যান্ড আমি প্রথমে বলেছিলাম যে দুর্বা স্কোয়ারে আমি দ্বিতীয়বার ঢুকতে পারিনি, আমাকে আবার 500 টাকা চার্জ করছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড লাস্টে ভাবলাম মুড না খারাপ করে একটু মোমোস খাই। অনেক মজা ছিল মোমো, এখানে প্রায় 15টা মোমো ছিল, যার দাম মাত্র ছিল 150 টাকা। মোমোগুলো মজা ছিল, লাস্টে আমি খাইতে পারি না। আমার হাজব্যান্ড বলতেছিল চলো বাংলাদেশে প্যাকিং করে নিয়ে যাই। এটা ছিল ভেজিটেবল চিকেন মোমো। এখন দেখেন আমরা চকলেটের স্বর্গরাজ্যে চলে আসছি, এখান থেকে আমরা অনেক চকলেট নেই। অ্যান্ড বাই বাই নেপাল, আমরা নেপাল থেকে চলে যাচ্ছি। আমি আসলে খুব মিস করব এই সব কিছু। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ আমার সাথে এতক্ষণ ধরে আমার আজাইরা প্যাচাল শোনার জন্য। আর আমি জানি না আমি নেক্সট নেপালে কবে আসবো, বাট ডেফিনেটলি আমি আবার নেপালে কোনো দিন আসবো এবং আমার বাকেট লিস্টে যে জায়গাগুলো ছিল সেগুলো আমি আবার ভিজিট করব ইনশাল্লাহ। থ্যাংকস, বাই বাই, ইনশাল্লাহ আবার দেখা হবে।